অনার্স চতুর্থ বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা পড়ছিলাম জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি। এই কোর্সটি কোর্স কোড 243103। আমরা আজকে এই কোর্সের দ্বিতীয় পাঠ বায়োটেকনোলজির পঞ্চম অধ্যায় দেখব। অধ্যায়ের নাম উক্ষ ও গৌণ বিপাকীয় বস্তুসমূহ। আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইটস। তো প্রথমে আমরা এই প্রাইমারি এবং সেকেন্ডারি মেটাবোলাইট শুরু করার আগে আমরা বিপাক কী জিনিস এটা একটু দেখি। এটা সম্পর্কে তোমরা থার্ড ইয়ারে পড়েছো, তারপরেও আমি একটু বলি যে বিপাক বলতে যে সকল জীবিত কোষে জীবে এবং তার কোষে যে এনজাইম দ্বারা প্রভাবিত রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে তাকে বলে হচ্ছে বিপাক। অর্থাৎ আমাদের শরীরে যে কোনো ধরনের রাসায়নিক যে বিক্রিয়াগুলো সংগঠিত হচ্ছে প্রতিনিয়ত সেগুলাই হচ্ছে বিপাক প্রক্রিয়া। সেক্ষেত্রে এই বিপাক প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যাটাবলিজম বা অপচিতি, যেটা হচ্ছে শর্করার ভাঙন, এবং অ্যানাবলিজম বা উপচিতি, যেটা হচ্ছে কোষীয় বস্তুর উৎপাদন। অর্থাৎ একটা ক্ষেত্রে যেটা হয় যে শর্করা ভেঙে কোনো বস্তু উৎপন্ন হচ্ছে সেই প্রক্রিয়াকে অর্থাৎ ভাঙন লাইসিস প্রক্রিয়া, আর কোষীয় বস্তু উৎপাদন হয় যেটা সংশ্লেষণ, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় হচ্ছে অ্যানাবলিজম। তো ওই বিপাকীয় বিভিন্ন যে অ্যানাবলিজম বা ক্যাটাবলিজম বিক্রিয়ার সময় যে বিভিন্ন বস্তু উৎপন্ন হচ্ছে, এই উৎপাদিত বস্তুকে মূলত বলা হচ্ছে বিপাকীয় বস্তু বা মেটাবোলাইটস। তো আবাদ মাধ্যমে এবং অণুজীব, সাধারণত এক্ষেত্রে আমরা অণুজীবের কাছ থেকে এ ধরনের মেটাবোলাইটস দেখব যে কী ধরনের মেটাবোলাইটস তারা উৎপন্ন করছে এবং সেগুলো আমাদের কেন এত ইম্পর্টেন্স, আমরা কেন এটা সম্পর্কে জানব। তো আবাদ মাধ্যম কী জিনিস সেটা তো আমরা আগেই জানি, তারপরে আবারও বলছি যে অণুজীব যখন গ্রো করে তাদেরকে কালচার করা হয়, তার একটা নিউট্রিয়েন্ট পদার্থের সংযুক্ত একটা মাধ্যম থাকে যেখানে সে গ্রো করতে পারে। ওই আবাদ মাধ্যমে অণুজীবের বিভিন্ন বংশবিস্তার ঠিক না, সংখ্যা বৃদ্ধির বিভিন্ন পর্যায় আছে। তার ভিতর একটা পর্যায় হচ্ছে বর্ধন প্রকাশযোগ্য পর্যায় বা ট্রোপোফেজ পর্যায়। এই পর্যায়ে তাদের যে বৃদ্ধি, এই বৃদ্ধির জন্য অপরিহার্য অর্থাৎ লাগবেই এমন উপাদান সমূহ এবং বৃদ্ধি বাধাগ্রস্ত হলে অপ্রয়োজনীয় বস্তু উৎপন্ন হবে। অর্থাৎ যদি বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, এই যে বৃদ্ধির জন্য অপরিহার্য এমন বস্তু তৈরি করছে। আবার কি হচ্ছে, যদি বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে তাহলে শরীরের জন্য দরকার না এমন অপ্রয়োজনীয় বস্তু উৎপন্ন হচ্ছে। এ ধরনের বস্তু সমূহকে বলা হচ্ছে বিপাকীয় বস্তু। তো এই অপরিহার্য বস্তু হচ্ছে প্রাইমারি, আর অপ্রয়োজনীয় বস্তু মূলত হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস। তো এদেরকে দুটো ভাগে ভাগ করেছে, মুখ্য বিপাকীয় বস্তু যার ভেতরে ভিটামিন, এনজাইম, জৈব অ্যাসিড, অ্যালকোহল, অ্যামাইনো অ্যাসিড, এগুলো অণুজীবের বৃদ্ধির জন্য এগুলো অপরিহার্য। আর গৌণ বিপাকীয় বস্তু হচ্ছে যে ওই বৃদ্ধি বাধাগ্রস্ত হলে তারা বিক্রিয়ায় এমন কিছু উপাদান তৈরি করে যেগুলো তাদের প্রয়োজন নাই। এই অপ্রয়োজনীয় বস্তুগুলাই মূলত হচ্ছে গৌণ বিপাকীয় বস্তু। এর মধ্যে অ্যালকয়েড, সুগন্ধি দ্রব্য, বর্ণকণা, বিষাক্ত পদার্থ, অ্যান্টিবায়োটিক, এগুলা। তো আমরা এর ভেতরে এই বিপাকীয় বস্তুর ভেতরে দেখব কিছু কিছু জিনিস কিভাবে উৎপাদিত হচ্ছে এবং মুখ্য গৌণ বিপাকীয় বস্তু সম্পর্কে একটু ডিটেলসে দেখব। তো প্রথমে আসি প্রাইমারি বিপাকীয় বস্তু। প্রাইমারি বিপাকীয় কাকে বলবো, ওই যে একই সবটুকুই ঠিক আছে, শুধু হচ্ছে কি যে বৃদ্ধির জন্য অপরিহার্য এরূপ পদার্থ সমূহকে আমরা বলছি হচ্ছে প্রাথমিক মেটাবোলাইটস বা মুখ্য বিপাকীয় বস্তু। অর্থাৎ যে আবাদ মাধ্যমে অণুজীবের বর্ধন প্রকাশযোগ্য পর্যায়ে বা ট্রোপোফেজ পর্যায়ে অসংখ্য অন্তর্বর্তী পদার্থ উৎপন্ন হয় যা তাদের বৃদ্ধির জন্য অপরিহার্য এর পদার্থ সমূহকে প্রাথমিক মেটাবোলাইটস বা মুখ্য বিপাকীয় বস্তু বলে। এগুলো কি আমরা তো আগেই উদাহরণ দেখে আসলাম, ভিটামিন, এনজাইম, জৈব অ্যাসিড, অ্যালকোহল, অ্যামাইনো অ্যাসিড। তো এর ভেতরে আমরা ভিটামিনের উৎপাদন, সাইট্রিক অ্যাসিড, জৈব অ্যাসিডের মধ্যে, আর অ্যামাইনো অ্যাসিড, এইগুলো একটু দেখব যে কিভাবে তৈরি হয়।
তো প্রথমে আসি ভিটামিন। তোমাদের সিলেবাসে দুটো ভিটামিনের কথা, অনেক ধরনের ভিটামিন আছে, তোমাদের বইয়ের চার্ট আছে, সেখান থেকে তোমরা দুটো চারটায় উৎস, এগুলা কোন মাধ্যম কিভাবে তৈরি হয় এগুলো তো দেওয়া আছে, দু একটা নাম তোমরা লিখতে পারো। তবে দুটো আমরা একটা ভিটামিন বাণিজ্যিকভাবে কিভাবে তৈরি হয় সেটা দেখব। সেই ভিটামিনটা হচ্ছে ভিটামিন B12। এইটা হচ্ছে তোমাদের মূলত সেম বইয়ের বা সিলেবাসে এর ডিটেলসটা আছে। এটা ছাড়া আরেকটা ভিটামিন যেটা আমরা খুব বেশি আমাদের পরিচিত, আমাদের মুখে বা গালে ঘা হলে আমরা যে ওষুধটা খেয়ে থাকি বেশি, ভিটামিন B2, যেটা আমরা বেশি পরিচিত আমাদের কাছে রিবোফ্লাভিন নামে। তো এই দুটোর মধ্যে আমরা ভিটামিন B12টা কীভাবে উৎপন্ন হয় সেটা এখন একটু দেখব। তো ভিটামিন B12 এর বাণিজ্যিক উৎপাদনের জন্য আমাদের যে অণুজীবটা লাগবে সেটা হচ্ছে প্রোপিওনিও ব্যাকটেরিয়াম ফ্রুডিয়ান রিচি, অথবা এর সাথে হচ্ছে এটার আরেকটা প্রজাতি, সেটা হচ্ছে শেরমানি। এই অণুজীবটা মূলত ভিটামিন B12 এর বাণিজ্যিক উৎপাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। উপাদান হিসাবে বা আবাদ মাধ্যমে এদের নিউট্রিয়েন্ট হিসাবে আমরা যেই প্রারম্ভিক পদার্থ হিসাবে ব্যবহার করি সেটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, সিক্ত ভুট্টা অর্থাৎ ভেজা ভুট্টা, 5% বিটেইন, কোবাল্ট, এগুলো মূলত হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, পিএইচটা হচ্ছে দুটো রাখতে হবে, দুটো পর্যায়ে। একটা পর্যায়ে 2 থেকে 3 থাকবে অর্থাৎ অম্লীয় থাকবে, আর একটা পর্যায়ে থাকবে হচ্ছে 7.5, যেটা হচ্ছে কিছুটা ক্ষারীয়, নিরপেক্ষও ঠিক নয়, একটু ক্ষারীয়। আর তাপমাত্রা এক সময় রাখতে হবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং আরেকটা ধাপে রাখতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস। সময় লাগে 7 থেকে 10 দিন। তাহলে এটা হচ্ছে এদের প্রয়োজনীয় যে বিষয়টা, আমাদের এই বিষয়টা মাথায় রাখলে আমাদের ধাপগুলো খুব সহজ মনে হবে। তো আমরা এখন এটার সাথে বিভিন্ন ধাপে আমাদের কিছু রাসায়নিক উপাদান লাগবে, তার মধ্যে 0.1% ডাইমিথাইল বেনজিমিনাজল, পটাশিয়াম সায়ানাইড, সোডিয়াম সালফেট। তো আমরা একটু দেখি ধাপগুলো কীভাবে। প্রথমে আমরা একটা আবাদ মাধ্যম নিব, যে আবাদ মাধ্যমকে আমরা নির্বীজ করব, অর্থাৎ সেখানে আমি যেই অণুজীবটা ব্যবহার করব এই অণুজীব ছাড়া ওখানে আর কোনো ধরনের অণুজীব পাওয়া যাবে না। তারপরে এর ভেতরে শর্করা, সিক্ত ভুট্টা, 5% বিটেইন, কোবাল্ট এ ধরনের উপাদান দিব। তার সাথে হচ্ছে ব্যাকটেরিয়ার ইনোকুলাম, আমরা যেই অলরেডি দেখে আসলাম যে দুটো প্রজাতি, দুটো যে কোনোটা ব্যবহার করা যেতে পারে। এর পরের ধাপে যেটা লাগবে, যে এগুলো দেওয়ার পরে এখানে পিএইচ থাকবে হচ্ছে 7.5 এবং তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি এবং একে 70 ঘন্টা অবায়বীয় পরিবেশে গাজন করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু অবাধ শ্বসন বা গাজন বা ফার্মেন্টেশন যেটা আমরা বলবো, সেই প্রক্রিয়াটা এখানে সম্পূর্ণ হবে এবং সেখানে 70 ঘন্টা সময় লাগবে। এরপরে এই 70 ঘন্টা পরে এর ভেতরে 0.1% ডাইমিথাইল বেনজিমিনাজল, এটা যখন অ্যাড করা হবে, অ্যাড করার পরে পিএইচটা কমিয়ে ফেলতে হবে, সেটা হচ্ছে 2 থেকে 3, অর্থাৎ অম্লীয় পরিবেশের সৃষ্টি হবে। তাপমাত্রা এটাকে আস্তে আস্তে বাড়িয়ে 100 ডিগ্রি সেলসিয়াস করতে হবে এবং এই পরিবেশে একে 50 ঘন্টা বায়বীয় পরিবেশে গাজন করতে হবে। অর্থাৎ ওটা কিন্তু ছিল অবায়বীয় পরিবেশে গাজন, আর এখন শুরু করতে হবে হচ্ছে বায়বীয় পরিবেশে গাজন। এরপর যেটা হবে, এই 50 ঘন্টা পরে এখান থেকে যেই কেমিক্যালটা বা যেই উপাদানটা আমরা পাবো সেটাকে বলা হয় ব্রুথ। এই ব্রুথে শাকন এবং আবর্জনাকে অপসারণ করতে হবে, করলে এখান থেকে পরিশ্রুত তরল, অর্থাৎ আবর্জনাটা ছাকলে তরলটা নিচে চলে আসবে, আবর্জনাগুলোকে এখান থেকে বাদ দিতে হবে। এই তরল পদার্থটাকে পটাশিয়াম সায়ানাইড দিয়ে যদি ট্রিট করা হয় তাহলে তৈরি হয় হচ্ছে কোবেলামিন, যেটা মূলত হচ্ছে ভিটামিন B12 এর বাণিজ্যিক যে নামটা বা আমরা যেটা এটার রাসায়নিক নাম বলতে পারি। তারপরে সেখানে সোডিয়াম সালফেট যোগ করে এখানে হচ্ছে আমরা ভিটামিন B12 এর যে উপাদানটা সেটাই মূলত পাবো এবং এক্ষেত্রে এটাকে হচ্ছে জারণটাকে রোধ করবে এই সোডিয়াম সালফেট।
সেখান থেকে আমরা ভিটামিন B12টাকে নিতে পারি। আর এর উৎপাদন ক্ষমতা আমরা যে অণুজীবটা ব্যবহার করব এখানে, সেটা ছাড়াও বিভিন্ন বাণিজ্যিকভাবে যখন করা হয় বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের স্টেইন ব্যবহার করে, যেগুলো আরও বেশি করতে পারে বা এর স্টেইনের ইমপ্রুভমেন্টের মাধ্যমে এর উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব হয়। এরপরে আমরা যেটা দেখব প্রাথমিক মেটাবোলাইটসের মধ্যে এনজাইম। তো এনজাইমের মধ্যে তোমাদের বইয়ে যেই ছকটা দেওয়া আছে, এখানে অনেক সময় আসে যে 4টা বা 5টা এনজাইমের নাম, উৎস এবং ব্যবহার লিখো। তো সেক্ষেত্রে আমরা গ্লুকোজ অক্সিডেজ, এটা ছত্রাক থেকে পাওয়া যায়। এটা রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করে বা পানীয় শিল্পেও ব্যবহার করা হয়। গ্যালাক্টোজ অক্সিডেজ, এটাও ছত্রাক থেকে পাওয়া যায়। এটা গ্লাইকোজেনের পরিমাণ নির্ণয় করে। ইউরিয়েট অক্সিডেজ, এটা ছত্রাক থেকে পাওয়া যায়। ইউরিক অ্যাসিডের পরিমাণ নির্ণয় করা হয়। গ্লুকোমাইলেজ, এটাও ছত্রাক থেকে পাওয়া যায় অ্যালকোহল শিল্পে। রেনিন, এটা ছত্রাক থেকে পাওয়া যায়, পনির শিল্পে ব্যবহার করা হয়। তো এই যে আমি প্রথমে কিন্তু সিরিয়ালে রেখেছি 2, 4, 5টা, দেখো শুধু নামগুলোর ব্যবহারটা মনে রাখলে তোমার কিন্তু প্রথম 6টাই হয়ে যাচ্ছে হচ্ছে ছত্রাক থেকে। 1, 2, 3, 4, 5টাই হচ্ছে ছত্রাক থেকে। এরপর হচ্ছে পেকটিনেস, এটা হচ্ছে শুধুমাত্র ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। মদ শিল্পে বা কনফেকশনারি যে শিল্পটা আছে সেখানে এটাকে ব্যবহার করা হয়ে থাকে বেশি। এরপরে ইনভার্টেজ, প্রোটিয়েজ, লাইপেজ, সেলুলোজ, অ্যামাইলেজ, ল্যাকটোজ, যাই হোক না কেন, ল্যাকটেজ হবে, ল্যাকটোজ না, যাই হোক না কেন সব কিছুই হচ্ছে ব্যাকটেরিয়া বা ছত্রাক দুটো থেকে এটা পাওয়া যায়। আর এর ব্যবহার তো তোমরা পড়লেই খুব সহজে মনে রাখতে পারবে। তো এটা হচ্ছে এনজাইম। মূলত তোমরা এখান থেকে 5টা নাম, উৎস এবং ব্যবহার পড়ার চেষ্টা করবে। এরপরে আসি আমরা অ্যামাইনো অ্যাসিডের উৎপাদন প্রক্রিয়া। এখানে আমাদের বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের তৈরির প্রক্রিয়া আছে বাণিজ্যিকভাবে। আর অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরের তো অপরিহার্য উপাদান, কারণ প্রোটিন ছাড়া তো জীবদেহ সম্ভবই না বলা যায়। তো সেক্ষেত্রে প্রোটিনের গাঠনিক উপাদানই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সো অ্যামাইনো অ্যাসিডের ব্যবহারটা এক্ষেত্রে খুব বেশি। তো আমরা দেখি আবাদ মাধ্যম নির্বীজকরণ করতে হবে। এখানে চিটাগুড়, অ্যামোনিয়া বা ইউরিয়া ব্যবহার করতে হবে অ্যামাইনো অ্যাসিডের উৎস হিসাবে। তার সাথে হচ্ছে ক্রাইনিব্যাকটেরিয়াম, গ্লুটামিকাম, এইটাকে ব্যবহার করতে হবে হচ্ছে আমার অণুজীব হিসাবে। এবং পিএইচটা থাকবে 7 আর তাপমাত্রা থাকবে হচ্ছে 30°C। এবং 2 থেকে 3 দিন আমরা যদি এটাকে গাজন করি, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে লাইসিন যে অ্যামাইনো অ্যাসিড সেটা। আরেকটা আমরা দেখি এখানে আবাদ মাধ্যম নির্বীজ, যে কোনো ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে আবাদ মাধ্যমটাকে নির্বীজকরণ হচ্ছে একটা বেসিক প্রক্রিয়া এই বায়োটেকনোলজির ক্ষেত্রে। এখানে আমরা ব্যবহার করব, আগে তো চিটাগুড়, অ্যামোনিয়া, ইউরিয়া ব্যবহার করা হয়েছে, এখানে গ্লুকোজ, খনিজ পুষ্টি ও ইউরিয়াকে ব্যবহার করা হবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের প্রাথমিক উৎস হিসাবে। এখানে আমরা যেই অণুজীবটা ব্যবহার করব সেটা হচ্ছে ব্রেভিব্যাকটেরিয়াম ফ্লাভাম। পিএইচ থাকবে 6 থেকে 8 এবং তাপমাত্রা থাকবে 30°C। আর হচ্ছে একে 6 থেকে 8 দিন যদি গাজন করা হয় তাহলে তৈরি হবে মনোসোডিয়াম গ্লুটামেট। এক্ষেত্রে যেটা হয়, যদি আমরা আমাদের যে উপাদানটা গ্লুকোজ, খনিজ পুষ্টি ও ইউরিয়া, এটার পরিবর্তে যদি আমরা বায়োটিন ব্যবহার করি, তাহলে মনোসোডিয়াম গ্লুটামেটের পরিবর্তে আমরা পাবো হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। তাহলে এটা ছিল অ্যামাইনো অ্যাসিডের বাণিজ্যিক উৎপাদন প্রক্রিয়া। এরপরে আসি সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে প্রথমে আমার একটা কালচার মিডিয়াম লাগবে, সেখানে গ্লুকোজ, পটাশিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে হচ্ছে কপার 7 পানি সহ যেটা, আর আয়রন। এইটার সাথে এর পিএইচ রাখতে হবে 1.8 এবং 2, মানে এটার মাঝেই থাকতে হবে। আর এখানে আমার ইনোকুলাম, অর্থাৎ হচ্ছে আমরা যে অণুজীবটা ব্যবহার করব এটা মূলত হচ্ছে অ্যাসপারজিলাস নাইগার ছত্রাক। এই ছত্রাকটাকে আমরা ব্যবহার করব। তারপরে হচ্ছে এটাকে ফার্মেন্টেশন করতে হবে 27 থেকে 33°C এবং একে 5 থেকে 14 দিন ফার্মেন্টেশনে
রেখে দিতে হবে। এখান থেকে আমরা পাবো হচ্ছে ফার্মেন্টার ব্রুথ, যেটা উৎপাদ হিসাবে আমরা এই ফার্মেন্টেশনের পরে পাই, সেটাকে ব্রুথ বলা হয়। এই ব্রুথের ভেতরে যদি লাইম বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড যোগ করা হয় তাহলে তৈরি হয় ক্যালসিয়াম সাইট্রেট। ক্যালসিয়াম সাইট্রেটে যদি সালফিউরিক অ্যাসিড যোগ করা হয় তাহলে এখানে ক্যালসিয়াম সালফেট প্লাস সাইট্রিক অ্যাসিড তৈরি হয়। এই যে সাইট্রিক অ্যাসিড পেলাম, এটা কিন্তু পিওর না, এটার সাথে বিভিন্ন উপাদান থাকে। এখন এটাকে পিউরিফাই করতে হবে। তো এক্ষেত্রে কয়েকটা ধাপ আছে। তো প্রথম ধাপে হচ্ছে ফিল্টার করতে হবে। ফিল্টার করলে আমরা যে সাইট্রিক অ্যাসিড পাবো সেখানেও আরও কিছু উপাদান থাকবে, সেক্ষেত্রে ভ্যাকুয়াম ইভাপোরেট করতে হবে। করার পরে সাইট্রিক অ্যাসিড ক্রিস্টাল ফর্মে চলে আসবে এবং কিছু সাইট্রিক অ্যাসিড এমনিও থাকবে। সেই সাইট্রিক অ্যাসিড যেটা নর্মাল ক্রিস্টাল ছাড়া যেটা ছিল সেটা আবার ভ্যাকুয়াম ইভাপোরেট করতে হবে। আর যেটা আমার অন্য যে উপাদানটা ক্রিস্টাল সহ থাকবে সেটাকে সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করলে শুধু ক্রিস্টালটা পাবো। এই ক্রিস্টালটাকে এবার হচ্ছে অ্যানহাইড্রেটস পাউডারের ন্যায় পাওয়া যাবে হচ্ছে ক্রিস্টালাইন সোডিয়াম সল্ট হিসাবে। তো এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের বাণিজ্যিক উৎপাদন প্রক্রিয়া। তাহলে প্রাইমারি আমার মেটাবোলাইটসটা শেষ হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটসের মধ্যে কি। তো প্রথমে আসি সেকেন্ডারি মেটাবোলাইটস কি, অলরেডি আমরা বুঝতে পেরেছি বা সংজ্ঞা থেকে আমরা যতটুকু জেনেছি। আমরা যদি ভালোভাবে দেখি তাহলে আবাদ মাধ্যমে অণুজীবের ওটা কিন্তু হচ্ছিল ট্রোফোফেজ, এটা হচ্ছে ইডিওফেজ পর্যায়ে এক বা একাধিক পুষ্টি উপাদানের অভাবজনিত, অর্থাৎ বৃদ্ধির জন্য যেই উপাদানগুলো প্রয়োজন সেই উপাদানের যদি অভাব ঘটে তাহলে মেটাবলিক পথ, অর্থাৎ যেই পথ দিয়ে তাদের বিক্রিয়াগুলো সংঘটিত হচ্ছিল সেই বিক্রিয়াগুলো আর হতে পারবে না, অথবা পরিবর্তন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তখন কি হয়, ওই যে প্রাথমিক মেটাবোলাইটস যেগুলো তৈরি হওয়ার কথা ছিল সেগুলো না তৈরি হয়ে কি হয়, নতুন ধরনের দ্রব্যাদি উৎপন্ন হয় যা তাদের বৃদ্ধির জন্য দরকার না, কিন্তু এই উপাদানগুলো কখনো উপকারীও হতে পারে, কখনো ক্ষতিকারকও হতে পারে। যেগুলো তাদের আর বৃদ্ধির জন্য প্রয়োজন নাই, এরকম অপ্রয়োজনীয় যে পদার্থ সমূহ অণুজীবগুলো তৈরি করছে মূলত সেগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস বা গৌণ বিপাকীয় বস্তু। এর ভেতরে অ্যালকয়েড, সুগন্ধি দ্রব্য, বর্ণকণা, বিষাক্ত পদার্থ, অ্যান্টিবায়োটিক এগুলা। তো আমরা বিষাক্ত পদার্থ এবং অ্যান্টিবায়োটিক এই দুটো সম্পর্কে একটু দেখি। তো প্রথমে আসি বিষাক্ত পদার্থ। এটাকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমে ব্যাকটেরিয়া ঘটিত বা ব্যাকটেরিয়ার মাধ্যমে সৃষ্ট যে ধরনের বিষাক্ত উপাদান রোগ সৃষ্টি করে সেই ধরনের কিছু, ছত্রাকজনিত, ভাইরাসজনিত এবং কিছু প্যারাসাইটিক বিষ। তো আমরা প্রথমেই দেখি ব্যাকটেরিয়া ঘটিতর মধ্যে ব্যাসিলাস থ্রিয়নজিয়েন্সিস। এখানে কিন্তু বিষাক্ত পদার্থ তৈরি করে, কিন্তু এটা আবার আমাদের জন্য উপকারী। সেটা কীরকম, যে এই উপাদান এই যে ব্যাসিলাস থ্রিয়নজিয়েন্সিস যেই বিষাক্ত উপাদানটা তৈরি করছে সেটা আবার কীটপতঙ্গের জন্য ক্ষতিকারক। তাহলে কীটপতঙ্গ মারার জন্য এই বিষাক্ত উপাদানটা ব্যবহার করা যায়। তো এই ব্যাসিলাস থ্রিয়নজিয়েন্সিস একে সংক্ষেপে বিটি বলা হয়। তোমরা বিটি, বেগুন, আলু বা এ ধরনের নাম শুনেছ। সো ওগুলো মূলত এই ব্যাসিলাস থ্রিয়নজিয়েন্সিস যে বিষাক্ত পদার্থটা তৈরি করছে সেই পদার্থটা দিয়ে পেস্ট কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে ওই ধরনের নামগুলো তাদের আসে। তো এটা একটা উপকারী। কিন্তু আর যেগুলো আমরা দেখব মূলত সেগুলো সবই হচ্ছে আমাদের মানুষের দেহে বিভিন্ন রোগ সৃষ্টিকারী অণুজীব। তো এর ভেতরে বোটুলিজম, আমাদের যে ফুড পয়জনিং আমরা বলে থাকি, মূলত এটাই হচ্ছে বোটুলিজম। এটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম এই অণুজীবের কারণে হয়ে থাকে, ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এন্টেরোটক্সিন, এইটা হচ্ছে ভাইব্রিও প্যারাহেইমোলাইটিকাস এর কারণে হয়ে থাকে। এছাড়া স্টেরিয়া ইকলি যেটাকে ব্যাসিলাস সেরাসাস, তারপরে হচ্ছে সিজিয়েলা সোনিয়াই, তারপরে ইয়ারশিনিয়া এন্টেরোকলিটিকা, তারপরে হচ্ছে অ্যারিজোনা, এরপরে হচ্ছে স্ট্রেপ্টোককাস। এই ব্যাকটেরিয়াগুলো মূলত এই যে এন্টেরোটক্সিনের পরে যেগুলো আছে সবগুলোই মানবদেহের বিভিন্ন পরিপাকতন্ত্রের বা শ্বাসনালী এই ধরনের বিশেষ করে পরিপাকতন্ত্রেরই বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে।
ব্যাকটেরিয়া জনিত যেটা সেটা হচ্ছে আলফা টক্সিন, এটা হচ্ছে অ্যাসপারজিলাস, এই ছত্রাকের কারণে হয়ে থাকে। পাটুলিন, এটা হচ্ছে পেনিসিলিয়ামের কারণে হয়ে থাকে। এছাড়াও অক্রাটক্সিন, তারপরে হচ্ছে লিউটোস্কাইরিন, স্টিরোক্যামেটোসিস্টিন, তারপরে হচ্ছে রকফর্টিন, এগুলো মূলত ছত্রাকজনিত বিভিন্ন বিষাক্ত পদার্থের কারণে সৃষ্ট রোগগুলা। আর ভাইরাল বিষের মধ্যে একটা হচ্ছে পোলিও মাইএলাইটিস, এটা তো আমরা জানি পোলিও যেটা মূলত। আর একটা হচ্ছে হেপাটাইটিসের তো বিভিন্ন ক্যাটাগরি আছে, এ বি সি, তার ভেতরে আমরা এগুলো সম্পর্কে মোটামুটি জানি। আর প্যারাসাইটিক বিষের মধ্যে হচ্ছে অ্যানিসাকিস, এন্টামোবা, টেইনিয়া, আর হচ্ছে ডাইফাইলোবোথ্রিয়াম। তো এগুলো মূলত হচ্ছে যে বিভিন্ন অণুজীব যারা বিষাক্ত পদার্থ তৈরি করে, যেগুলো মানবদেহের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে। এরপরে আসি অ্যান্টিবায়োটিক। কোনো অণুজীব দেহ থেকে, এই দেখো এই যে অণুজীব যেগুলো আমরা বলছি, কিন্তু দেহ থেকে নিঃসৃত পদার্থই কিন্তু প্রাথমিক বা সেকেন্ডারি মেটাবলয়েডস। তাহলে অ্যান্টিবায়োটিক এটা আমাদের দেহে কিন্তু ওষুধ হিসাবে আমরা ব্যবহার করি, সেটাও এই অণুজীব থেকেই তৈরি হচ্ছে। তাহলে এই যে এরা যে শুধু আমাদের ক্ষতি করে তা কিন্তু না, এদেরকে দিয়ে আমরা উপকারীও বিভিন্ন জিনিস পেয়ে থাকি। যেমন এর আগে প্রাইমারি মেটাবোলাইটসের মধ্যে দেখেছি ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজন। তো এগুলো ওদের থেকে আমরা তৈরি করে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রক্রিয়া কালেক্ট করে সেটা বাজারজাত করা হয়ে থাকে। তো অ্যান্টিবায়োটিক এমনই যেটা হচ্ছে খুব অণুজীবের দেহ থেকে নিঃসৃত হয়, যৌবযোগ্য, যা খুব অল্প মাত্রাতে কোনো জীবাণু বা অণুজীব সমূহের ক্ষতি করতে সক্ষম, তাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অর্থাৎ এক যে অণুজীবের দেহ নিঃসৃত পদার্থ অন্য অণুজীবের ক্ষতি করবে, এরকম উপাদানটাকে মূলত বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো আমরা যেটা দেখবো এই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে পেনিসিলিন তো আমাদের খুবই পরিচিত একটা পেনিসিলিন, যেই ওষুধটা অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কৃত। তো এটা হচ্ছে পেনিসিলিয়াম, এই ছত্রাক, এর থেকে আমরা হচ্ছে এই পেনিসিলিনটা কিভাবে উৎপাদিত হয় অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সেটা দেখব। তো বিভিন্ন ধরনের অণুজীব আছে যেগুলো অ্যান্টিবায়োটিক তৈরি করে, তার ভেতরে হচ্ছে পেনিসিলিয়াম নোটাটাম যেটা পেনিসিলিন তৈরি করে, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম সেও পেনিসিলিন তৈরি করে, তারপরে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস নোডোসাস, এটা হচ্ছে অ্যাসফোটারিসিন বি এই অ্যান্টিবায়োটিকটা তৈরি করে। স্ট্রেপ্টোমাইসিস হচ্ছে সেইপিটোসাস, এ হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস, অ্যান্টিবায়োটিকাস হচ্ছে মাইটোমাইসিন, তারপরে হচ্ছে হ্যালস্টিডি, এটা হচ্ছে কার্বোমাইসিন, এউরিওফেসিয়েন্স হচ্ছে ক্লোরোটেট্রাসাইক্লিন, ভেনিজুয়েলি, এটা হচ্ছে ক্লোরামফেনিকল, তারপরে হচ্ছে ফ্রেইডি, এ হচ্ছে নিওমাইসিন। এগুলো কিন্তু সব হচ্ছে স্ট্রেপ্টোমাইসিসের বিভিন্ন প্রজাতি। আর একটা হচ্ছে ক্যানামাইসিটিকাস, এটা হচ্ছে ক্যানামাইসিন, এই অ্যান্টিবায়োটিকগুলো তৈরি করে থাকে। এরপরে একটা তোমাদের দুটো আছে এখানে, ব্যাসিলাস লিসিনিফর্মিস, এটা হচ্ছে বেসিট্রাসিন, এইটা অ্যান্টিবায়োটিক তৈরি করে। আর হচ্ছে ব্যাসিলাস পলিমেক্সিয়া, এটা হচ্ছে পলিমেক্সিন বি তৈরি করে। সেফালোস্পোরিডিয়াম অ্যাক্রিমোনিয়াম, এটা হচ্ছে সেফালোস্পোরিন, এই অ্যান্টিবায়োটিকটা তৈরি করে। আর হচ্ছে নকর্ডিয়া ইউনিফর্মিস, এটা হচ্ছে নকার্ডিন, এই অ্যান্টিবায়োটিকগুলো তৈরি করে। এগুলো আমাদের বিভিন্ন কাজে, আমাদের মোস্ট কমন আমরা যেই অ্যান্টিবায়োটিকগুলো বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি মূলত সেগুলো হচ্ছে এটা। এখান থেকে ওই এনজাইমের মতন তোমরা 5টা বা 6টা মুখস্থ করবে যে অণুজীবের উৎস এবং তাদের দেহ থেকে নিঃসৃত অ্যান্টিবায়োটিকের নাম। এখন দেখি অ্যান্টিবায়োটিকের বাণিজ্যিক উপাদান কিভাবে এটা কিভাবে উৎপাদন করা হয়ে থাকে। এক্ষেত্রে মূলত যে অণুজীব ব্যবহার করা হয় সেটা তো আমরা আগেই বলেছি, পেনিসিলিয়াম নোটাটাম বা পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, এর সাথে হচ্ছে পিএইচ থাকবে হচ্ছে 7-8, এখানে 4 না, এটা হচ্ছে 8, আর তাপমাত্রা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস থাকে, সময় লাগে হচ্ছে 7 থেকে 14 দিন। এটা মূলত, এর সাথে আরও আনুষঙ্গিক বিষয় আছে, বাণিজ্যিকভাবে যেহেতু তৈরি করা হয় হিউজ পরিমাণে দিয়ে ফার্মেন্টেশন প্রসেসটা একটু অনেক মানে
বাণিজ্যিকভাবে এবং বহুল ব্যবহৃত, তো এজন্য এটা অনেক হিউজ পরিমাণে একসাথে তৈরি করা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা 4টা স্টেপ দেখব। প্রথম ধাপটাকে বলা হয় হচ্ছে ইনোকুলাম ও মিডিয়া প্রস্তুতকরণ, যেখানে হচ্ছে মূলত যেই ছত্রাক তার কালচার করা হয় এবং সেটা যে মাধ্যমে দেওয়া হবে সেই মাধ্যমটাকে তৈরি করা হয়। এর পরের ধাপ থাকে হচ্ছে গাজন। এই প্রক্রিয়া ফার্মেন্টেশন, যে প্রক্রিয়ায় বিভিন্ন টেম্পারেচার, তারপর পিএইচ এগুলো ঠিক রেখে এটাকে ফার্মেন্টেশন করা হয়। উৎপাদন পর্যায়ে যেখানে আমার অ্যান্টিবায়োটিকটা পেনিসিলিন উৎপন্ন হবে এবং শেষ ধাপে যেটা হয়ে থাকে অ্যান্টিবায়োটিকটাকে নিষ্কাশিত করে পিউরিফাইড ফর্মে এটাকে বাজারজাত করার জন্য যেই অবস্থা সেটাতে তৈরি করা হয়। তো প্রথম ধাপ হচ্ছে ইনোকুলাম ও মিডিয়া প্রস্তুতকরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পেনিসিলিয়াম। দেখো, আমরা ছত্রাক কিন্তু খুব সহজে দেখি কিন্তু বুঝি না যে এটাই ছত্রাক। যেমন তুমি পাউরুটি রেখে দাও, তার উপরে যেই বিভিন্ন হালকা সবুজ বা সাদা সাদা যে অংশগুলো দেখি, এগুলাই কিন্তু ছত্রাক। আচারের উপরে যে ধরনের উপাদানগুলো আমরা দেখি একটু কিছুদিন স্যাঁতসেঁতে জায়গা থাকলে, এ ধরনের উপাদানগুলো কিন্তু ছত্রাক। তো পেনিসিলিয়াম থেকে মূলত হচ্ছে পেনিসিলিনটা তৈরি করা হয়। তো আমরা অণুজীব হিসাবে এখানে পেনিসিলিয়াম নোটাটাম বা পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি। এটার মূলত হচ্ছে কনিডিয়ার সাসপেনশন। কনিডিয়া কি? এই অংশটা মূলত এই যে এখানকার এই অংশগুলাই হচ্ছে কনিডিয়ার। এর সাসপেনশন লাগবে, অর্থাৎ তরল ফর্মে কিন্তু এটাকে তৈরি করা হয়। এখানে পিএইচ 7 থেকে 8 থাকে এবং তাপমাত্রা থাকে হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। এবং এই ধাপে মূলত সংখ্যা বৃদ্ধিটাই এদের মূল বিষয়। আর মিডিয়ার ক্ষেত্রে এদের বিভিন্ন ধাপে বিভিন্ন ধরনের উপাদান অ্যাড করে এদের মিডিয়াটাকে প্রস্তুত করা হয়ে থাকে সময়ের সাথে সাথে। তো বিভিন্ন স্টেজে মূলত এদের বিভিন্ন ধরনের উপাদান লাগে। আমাদের দ্বিতীয় ধাপটা ছিল হচ্ছে গাজন পর্যায়ে। এই গাজন পর্যায়ে আমার কি করা হয়, আবাদ মাধ্যম, ওই যে মিডিয়া যেটাকে আমরা বললাম কালচার করার পর সেটাকে নির্বীজকরণ করতে হবে। ওই যে কনিডিয়ার যে তরল সাসপেনশন সেটাকে নিতে হবে। পিএইচ থাকবে 7 থেকে 8 এবং তাপমাত্রা থাকবে হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। আর সময় লাগবে হচ্ছে 7 থেকে 14 দিন পর্যন্ত এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটা চলতে পারে। তবে মূলত 7 দিন পরে এর ফার্মেন্টেশন মানে পেনিসিলিন উৎপাদনটা বন্ধ হয়ে যায়। তো আমরা এখানে একটা আদর্শ ফার্মেন্টেশনের যে ফার্মেন্টার যে মেশিনটা সেটা আমরা দেখছি। এখানে থাকে হচ্ছে টেম্পারেচার এবং পিএইচ নির্ণয়ের জন্য একটা মনিটর, তারপরে হচ্ছে বাতাসটা বের হয়ে যাওয়ার জন্য একটা উপাদান, এবং এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটা মূলত হচ্ছে স্টেনলেসের একটা ট্যাঙ্ক থাকে। আর এখান থেকে এর যেন তাপমাত্রা স্থির থাকে, আমরা যে তাপমাত্রা রাখতে চাচ্ছি তার জন্য এখান থেকে কুলিং ওয়াটার দেওয়া হয় পাশ থেকে, এবং আরেক পাশ থেকে যেন বের হয়ে যেতে পারে। এই টিউব দিয়ে আমরা হচ্ছে আমাদের ইনোকুলাম, কালচার, মিডিয়া এটা দিতে পারি এবং এখান থেকে আমরা স্যাম্পলটা নিয়ে দেখতে পারি যে আমাদের কাঙ্ক্ষিত উপাদানটা আসলে পাওয়া যাচ্ছে কি না। আর এটা হচ্ছে এই যে এগুলা এই উপাদানগুলোকে মিক্সড করার জন্য এ ধরনের যেই হাতল বা স্ট্রেয়ারার বলা হয়ে থাকে এই ধরনের উপাদান। আর নিচে থাকে হচ্ছে বাতাসের যে চাপটাকে নিয়ন্ত্রণ করতে পারে কম্প্রেসার এইটা। আর একদম নিচ থেকে এটা থেকে হচ্ছে প্রোডাক্টটা বের করা হয়ে থাকে, আর এখান থেকে বাতাসটা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে এই পাশ থেকে। এটা একটা আদর্শ ফার্মেন্টার মেশিনটা কেমন হয় সেটা। তো উৎপাদন পর্যায়ে আমার কি করে, এক্ষেত্রে হয় কি 7 দিন পরে যখন উৎপাদন, আমি আগেই বলেছি 7 দিন পরে মূলত পেনিসিলিনের উৎপাদনটা বন্ধ হয়ে যায় প্রক্রিয়াটা। তো এই 7 দিন পরে এখানে 3 ধরনের উপাদান তৈরি হতে পারে। একটা হচ্ছে হলুদ রঞ্জক, একটা হচ্ছে পেনিসিলিন, আর একটা হচ্ছে নোটাটিন। তো হলুদ তিনটার নিষ্কাশন পদ্ধতি 3 ধরনেরই হবে। তো হলুদ রঞ্জক সেটা হচ্ছে ক্রাইসোজেনিন উপাদানটা মূলত, এবং একে প্রথমে পরিশোষণ করা হয় এবং পরে নিষ্কাশন করে এটাকে কালেক্ট করা হয়ে থাকে। আমরা মূলত দেখব পেনিসিলিনটা কিভাবে নিষ্কাশন করা হয়ে থাকে।
তো এই নিষ্কাশন ধাপে আমরা মাইসেলিয়ামগুলো সংগ্রহ করব, সেটাকে সেন্ট্রিফিউজ করব, সেখান থেকে সেটাকে ফিল্টার করব, করার পরে ওর ভেতরে অর্গানিক সলভেন্ট হিসাবে বিভিন্ন কেমিক্যাল থাকতে পারে, সালফিউরিক অ্যাসিড বা এই ধরনের উপাদান দেওয়ার পরে একে রিক্রিস্টালাইজেশন প্রক্রিয়ায় ক্রিস্টাল করে পেনিসিলিনটাকে নিষ্কাশন করা হয়ে থাকে। এটাই মূলত হচ্ছে পেনিসিলিন উৎপাদনের যে বেসিক ধাপগুলা, এই স্টেপগুলো সেগুলা। এরপরে আসে হচ্ছে মুখ্য এবং গৌণ বিপাকীয় বস্তুর মধ্যে যে পার্থক্য সেটা। তো পার্থক্যের মধ্যে সংজ্ঞা আমি অলরেডি বলেছি, উদাহরণ আমি বলেছি, এজন্য এটা আমি আর বলবো না। প্রাইমারি অবশ্যই বৃদ্ধি এবং শক্তি উৎপাদনের জন্য প্রয়োজন, এটা প্রয়োজন নয়। এটা ট্রফোফেজ পর্যায়ে আমরা সংজ্ঞাটা পড়লেই কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে ইডিওফেজ পর্যায়ে। আর এটা বৃদ্ধির সাথে সম্পর্কিত, এটা বৃদ্ধি বন্ধ হওয়ার পরেই কিন্তু, যখন বৃদ্ধি হয় না তখনই কিন্তু এই ধরনের উপাদানটা তৈরি হয়ে থাকে। তো এই ছিল হচ্ছে তোমাদের এই অধ্যায়ের যে বিষয়গুলো সেগুলা। আমরা হচ্ছে নেক্সট আবার আরেকটা চ্যাপ্টার দেখব। এই অধ্যায়ে এই পর্যন্তই তোমাদের ছিল। তোমরা একটু বইয়ের সাথে রিলেট করে পড়ার চেষ্টা করবে। আর যাদের বই নেই, আশা করি আমি প্রত্যেকটা লেকচারে চেষ্টা করি যে বইয়ের যতটুকু ইনফরমেশন, তোমাদের বই না থাকলেও যদি তোমরা এটাকে একটু লিখে নিতে পারো তাহলে তোমাদের সেটা কভার হয়ে যাবে। তো সেই হিসাবে আমি চেষ্টা করি, তোমরাও চেষ্টা করবে সেই হিসাবে এগুলোকে পড়ে রেডি করে ফেলতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।